সরকার জন আস্থা হারালে তা দুর্ভাগ্যজনক। নির্বাচনের আগে কেয়ারটেকার আদলে সরকার চায় বিএনপি। রাজনৈতিক কার্টুনের উপর ক্ষমতাসীনদের চোখ রাঙানি খড়গ, আশা নিরাশায় ভবিষ্যৎ, বঞ্চিত হচ্ছেন পাঠক। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ইস্যুতে বিতর্ক সঙ্গী, বাধা ছাড়াই মধ্যরাতে ফিরলেন ব্যাংকক থেকে। আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছে মামুন উর রশিদ। সরকার উপর থেকে যদি জনগণের আস্থা চলে যায় তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। আর তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে সামনে এগোনোর কোনো সুযোগ নেই। চ্যানেল 24কে এমনটাই জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দাবি জানান, নির্বাচনের আগে কেয়ারটেকার আদলের সরকার গঠনের, যেখানে বিতর্কিত উপদেষ্টাদের থাকার সুযোগ নেই। শাহনেওয়াজ বাবলু রিপোর্ট। সংস্কার না নির্বাচন, কোনটি আগে? বর্তমানে যা টপ অব দ্য কান্ট্রি, এ নিয়ে সরকার আর রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট। পক্ষে বিপক্ষে চলছে পাল্টাপাল্টি যুক্তিতর্ক। বেশিরভাগ দল ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও দিনক্ষণ স্পষ্ট করেনি অন্তর্বর্তী সরকার। দেশের বর্তমান পরিস্থিতি, নির্বাচন, আগামীতে বিএনপির কর্মকৌশল জানতে চ্যানেল 24 মুখোমুখি দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়েছে কিনা এমন প্রশ্নে তার সাফ জবাব, সরকার জন আস্থা হারালে তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন চলে আসে, তাই না? সেটা তো আমরা কোনো সময় চাইনি। আমরা চাই সরকারকে সেখানে সকলের সমর্থনে বসেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, ট্রানজিশন করবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে। এটা হচ্ছে মূল জব আর কি। তো সেখানে ওই ধরনের সিচুয়েশন যদি ক্রিয়েট হয় তো সেটা তো হবে দুর্ভাগ্যজনক। এই সরকারের নিরপেক্ষতা যদি নিয়ে প্রশ্ন উঠে যায় তাহলে তো পুরো আমাদের পুরো প্রক্রিয়াটাই এগোনোর কোনো সুযোগ নেই, এটা বিফলে যাবে। নির্বাচন সামনে রেখে কেয়ারটেকার আদলের সরকার গঠনের দাবি জানান আমির খসরু। তার মতে, যেসব উপদেষ্টার কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে, নিরপেক্ষতা প্রমাণে তাদের সরকারে থাকার কোনো সুযোগ নেই। নিরপেক্ষতা বজায় রাখার জন্য যারা বিতর্কিত হয়েছে, ইতিমধ্যে একেবারে পরিষ্কারভাবে বিতর্কিত হয়েছে তাদের কথায়, বার্তায়, আচরণে, কার্যক্রমে, তো তারা তো সরকারে থাকলে তো সরকারের নিরপেক্ষতা বিঘ্নিত হবে। তো সুতরাং আমি তো একটা কথা বলছি যে নির্বাচনের দিকে যখন আমরা যাচ্ছি, তো সরকারকে এখন কেয়ারটেকারের মোডে ঢুকতে হবে। কেয়ারটেকারের মোডে ঢুকতে হবে, এবং কেয়ারটেকারের মোডে ঢুকলে আপনাকে কোনো বিতর্কিত লোক কেয়ারটেকার সরকারে থাকতে পারেনি। এটা আমরা বিগত চলমান সংকট সমাধানে নির্বাচনের বিকল্প নেই জানিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। যেতে হবে নির্বাচনের। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্রীয় অনাচার প্রতিবাদ, দোহের বহিঃপ্রকাশ কিংবা অসঙ্গতের সর্বমোচন, এমন বহু কারণে দর্শক মনে ভাবনার খোরাক যোগায় রাজনৈতিক নানা ইস্যুতে আঁকা কার্টুন। তবে প্রতিবন্ধকতা যেন হাতে হাত ধরে হেঁটেছে কার্টুনিস্টদের সাথে। হোঁচট খেয়েছে শাসক থেকে শোষক হয়ে ওঠা শ্রেণীর কাছে। তারা বলছেন, গণতন্ত্রের মসৃণ যাত্রাপথে এমন শিল্পের সহায়ক। সাদবিন শফিকের রিপোর্টে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার। শহরের দেয়ালগুলো যেন কথা বলছে। সেখানে সেঁটে আছে দ্রোহ কিংবা প্রতিবাদী মুক্তির ভাষা, নয়তো শেকল ভাঙার গান। হাল সময়ের দেয়াল জুড়ে গ্রাফিতির এমন ব্যঞ্জনা থাকলেও প্রতিদিনের খবরে কোথায় সেই কার্টুনের অর্থবহ ছাপচিত্র, যেখানে প্রতি আঁচড়ে উঠে আসতো রাজনীতির চালচিত্র। মত প্রকাশ ও বিনোদনের একটি জনপ্রিয় মাধ্যম হিসেবে কার্টুনের পরিচিতি বিশ্বব্যাপী। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ধরা হয় রাজনৈতিক কার্টুনকে, যেখানে হাস্যরস আর ব্যঙ্গাত্মক রেখার মাধ্যমে তুলে ধরা হয় রাষ্ট্রের নানা অসঙ্গতি, সমালোচনার তীর ছোড়া হয় রাজনৈতিক নেতাদের দিকে। কার্টুনের তৈরি কিন্তু ফানি থেকে, মুড থেকে। পলিটিক্যাল কার্টুন আপনি যেটা বলছেন, পুরো মাত্রায় শুরু হয় কিন্তু 90 দশকে এরশাদ পতনের পরপরই বলা যায়। মানুষের যে একটা যুথবদ্ধ যে একটা ক্ষোভ মাঝে মধ্যে, যে এটা কি হচ্ছে, কেন হচ্ছে,
ওইটার এক ধরনের ক্যাথারসিস বা কি বলা যায়, মানে শুধু এন্টারটেইনমেন্ট না, সচেতনতা। যেমন কিছু পার্সপেক্টিভে কার্টুন ফোকাস করে বা করতে পারে খুব সহজে, যেটা হয়তো অনেক বড় একটা লেখাতে মানে করাটা খুব ডিফিকাল্ট। বাংলাদেশের রাজনৈতিক কার্টুনের কয়েক দশকের যাত্রাপথটা বিভিন্ন সময় হোঁচট খেয়েছে ফ্যাসিবাদ তথা ক্ষমতাসীনদের চোখ রাঙানিতে, যে শূন্যতা বঞ্চিত করেছে পাঠক দর্শকদের। গ্লোবালি যদি আমরা দেখি, ওয়াশিংটন পোস্ট, ইকোনমিস্ট, তারপরে ডের স্পিগেল জার্মানির যেটা আছে, এরা পলিটিক্যাল কার্টুনগুলোকে বা পলিটিক্যাল স্যাটায়ারগুলোকে এত স্ট্রংলি প্রেজেন্ট করে, যেটা কিনা পুরো একটা রিপোর্ট পড়ার চেয়ে আরও বেশি শক্তিশালীভাবে দেখা যায়। সাধারণ মানুষ যারা পত্রিকা পড়ার সেই সুযোগগুলো পায় না, তারা সেই কার্টুনের মাধ্যমে সাধারণ লাইফগুলোতে রিলেট করতে পারে। পুরো শিক্ষার্থী সমাজ আমরা চাই যে এই পলিটিক্যাল যে আমরা স্যাটায়ার যেটাকে বলি, এটা আবারও আসুক এবং এটা নিয়ে আমরা একটা গঠনমূলক সমালোচনা চাই। এবং কমেডি অ্যাক্টিং। কার্টুনিস্টরা বলছেন গণতন্ত্র আর সুশাসনের সাথে নিবিড় যোগসূত্র আছে রাজনৈতিক কার্টুনের। এর নাতিদীর্ঘ যাত্রায় সবচেয়ে খারাপ সময় গেছে গেল এক যুগ, এমনকি আশা নিরাশার দোলাচলে দুলছে এর ভবিষ্যৎ। তখন ওই সংবাদপত্রের উপর চাপ ছিল, সরকারের বিরুদ্ধে বলা যাবে না, কোনো দুর্নীতি সম্পর্কিত কোনো সংবাদ ছাপানো যাবে না, আমরা তো কার্টুন করতে পারবো না, কারণ সম্পাদক নিজেই ভয় পান। দমন পীড়নের ব্যাপারটা রয়ে গেছে, যেখানে গুম খুনের ব্যাপার রয়ে গেছে। এরপরে তো আমাদের তো জানটা আগে, কথা বলবো তো পরে। গণতান্ত্রিক যে ব্যবস্থা, এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি যে 5 বছর পরে চাইলে মানুষ যদি চায়, মানে ভোটাধিকার যদি থাকে, এটা পরিবর্তনের একটা সুযোগ যদি মানুষ পায়, তাহলে এটা সমুন্নত থাকবে। কিন্তু এটা যদি দুর্নীতি, অনিয়ম কিংবা অর্থনৈতিক বা রাজনৈতিক টানাপোড়েন, কার্টুনের ভাষায় নির্ভয়ে ফুটে উঠবে আরও শক্তিশালী হয়ে, সাধারণের মনোজগতে যোগাবে ভাবনার খোরাক। তা কেবল চাওয়াই নয়, বরং শিল্পের দায় হিসেবে দেখছেন শিল্পীরা। আপনি ভাবছেন যদি কিছু হয়, এটা কিন্তু। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চান ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। এ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন তিনি, যেখানে বলা হয়েছে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে চান টিউলিপ। তবে এ বিষয়ে সরকার অবগত নয় বলে চ্যানেল 24-কে জানান প্রেস সচিব শফিকুল আলম। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ আমলে বাংলাদেশে 9টি অবকাঠামো প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে শেখ পরিবারের বিরুদ্ধে। তাতে টিউলিপ সিদ্দিকেরও নাম আসে। সমালোচনার মুখে চলতি বছর জানুয়ারিতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে সরে যান শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। ওই ঘটনার পর টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অন্যান্য দুর্নীতিরও প্রমাণ পায় দুদক। এরই মধ্যে হয়েছে একাধিক মামলা, জব্দ করা হয়েছে 13 বছরের আয়কর নথি। এমন বাস্তবতায় 9 আগস্ট রাষ্ট্রীয় সফরে লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিখ্যাত ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান বলছে, এই সময় ডক্টর ইউনূসের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন টিউলিপ সিদ্দিক, যেখানে বলা হয়েছে দুর্নীতির অভিযোগের বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান করতে চান। ওই চিঠির কপি এসেছে চ্যানেল 24-এর হাতে, যেখানে দেখা যাচ্ছে 4 জুন ডক্টর ইউনূসের উদ্দেশ্যে চিঠিটি পাঠান টিউলিপ সিদ্দিক, যেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে সম্বোধন করেননি। পাশাপাশি দুদকে তার বিরুদ্ধে চলা যে তদন্ত, তাকে ফ্যান্টাসি বলেও উল্লেখ করেছেন। সেটা হলো আমাদের। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানে না সরকার, চ্যানেল 24-কে তা নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম। আপনি জানেন 5 তারিখতে ছুটি ঢাকায়, অফিস আদালত বন্ধ, আমরা সবাই ঈদুল আজহা উদযাপন করছি, দেশ ফেস্টিভ মুডে আছে। তো যেই চিঠির কথা আসছে, আমি গার্ডিয়ানের রিপোর্টটা দেখলাম, আমাদের এখানে এই ধরনের কোনো চিঠি আসেনি, আমরা পাইনি, এটার সম্পর্কে আমরা ওয়াকিবহাল না। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ইস্যুতে ফের বিতর্ক সঙ্গে রোববার মধ্যরাতে বাধা ছাড়াই ফিরলেন ব্যাংকক থেকে। জানা যায় TG339 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশ সময় রাত 1:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। ইমিগ্রেশন শেষে ভিআইপি লাউঞ্জ দিয়ে রাত 3টার দিকে এয়ারপোর্ট থেকে বের হন। সে সময় তার সাথে ছিলেন তার ছেলে ও শ্যালক। এর আগে 8 মে গভীর রাতে থাই এয়ারওয়েজের TG340 নম্বর ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন তিনি। সে সময় এ নিয়ে দেশে ব্যাপক সমালোচনা হয়। আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলা রয়েছে।
আধা পচা চামড়া কম দামে বিক্রি হওয়া নিয়ে অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রোববার রাতে পুরান ঢাকার পোস্তা এলাকা ঘুরে ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলেন তিনি। গেল বছরগুলোর তুলনায় এবার চামড়ার দাম বেশি বলে দাবি করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, লবণবিহীন চামড়া ন্যায্য মূল্য না পেলে এতে সরকার দায় নেই। প্রধান উপদেষ্টার পরামর্শে এবছর চামড়া সংরক্ষণ ও মজুতের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। সরকার সারা দেশে প্রত্যেকটা জেলায়, উপজেলায়, গ্রামে, মসজিদে মসজিদে লবণ পৌঁছে দিয়েছে। এখন যদি আপনারা এর সাথে সংযুক্ত না হয়ে এককভাবে দায় এবং এই কিছু ডিসইনফরমেশন এবং ফলস ইনফরমেশন স্প্রেড করে বাজারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়, এটা ন্যাক্কারজনক বলে আমি মনে করি। একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরলাম সকাল 7টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। ঈদের টানা ছুটিতে উৎসবে মাতোয়ারা গোটা দেশ। উপচে পড়া ভিড় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদের দিন উপস্থিতি কম থাকলেও দ্বিতীয় দিন বেড়েছে দর্শনার্থী। ঈদের ছুটিতে ফাঁকা শহরে নির্মল বিনোদনের খোঁজে নানা বয়সী মানুষ। তবে শিশুদের আগ্রহের কেন্দ্রে মিরপুর চিড়িয়াখানা। বাবা মায়ের সাথে প্রথমবার চিড়িয়াখানায় ছোট্ট আদর। বইয়ের পাতার প্রাণীগুলো বাস্তবে দেখে উচ্ছ্বাসের যেন কমতি নেই তার। প্রথমবার দেখে আসিয়াম। কে কে সাথে এসেছে? আম্মু আর আমার বাবা। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আজকে যেহেতু আপডেট, সেই ক্ষেত্রে আমি আমার বেবি প্লাস হচ্ছে আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে আসলাম। ইনশাল্লাহ সব মিলিয়ে ভালোই। বাবার কাঁধে চড়ে পশু পাখি দেখছে সৃজা। তবে বহু চেষ্টায়ও ভাঙাতে পারেনি বাঘ মামার ঘুম। বানর, হরিণ আর বাঘ। এখানে এসে আমার কাছে খুব ভালো লাগছে। এখানে এদের আনন্দটা অনেক ভালো লাগতেছে এবং কি অনেক লোকজন একত্রিত হয়েছে। এত লোক হবে এটা আমি আসলে কল্পনাও করিনি। ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজারে উৎসব আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। 400-রও বেশি হোটেল মোটেলের সবগুলোই এখন পর্যটকে ঠাসা। প্রায় একই চিত্র সিলেট রাঙ্গামাটিতেও। পরিবার পরিজন নিয়ে অনেকেই ফ্রেমবন্দি করছেন পাহাড়ের মায়াবী রূপ। ঈদের সময়টা আমরা যে বন্ধটা পাই সেটা পুরোপুরি ইউটিলাইজ করার চেষ্টা করি, সেজন্য ঘুরতে আসছি এখানে। ভালো লাগছে আমাদের। যারা এখনো আসেনি রাঙ্গামাটিতে, তাদেরকে বলবো আসলে রাঙ্গামাটিতে এসে বুট নিয়ে ঘুরলেই আপনার মনটা ভালো হয়ে যাবে। 6 জুন থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর বান্দরবানে বাড়ছে প্রকৃতিপ্রেমীদের আনাগোনা। নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। সূচনা হাসান, চ্যানেল 24। ঈদুল আজহার আনন্দ ছোঁয়নি আহত জুলাই যোদ্ধাদের। হাসপাতালের বিছানায় কঠিন সময় কাটছে তাদের। বিশেষ দিনে স্বজনদের কেউ কেউ আসেন দেখা করতে, নিয়েছেন খোঁজ খবর। তাতে দুঃখ ভুলে খুঁজে নেওয়ার চেষ্টা করেন উৎসবের আনন্দ। গলিবিদ্ধ পায়ে ভর করে দাঁড়াতে পারছে না শুভ। তবে নিজের আত্মত্যাগের সত্যটাই যেন তার কাছে হয়ে উঠল শিকল ভাঙা বিকল পায়ের ঈদের বুক ভরা আনন্দ। যাদের মুক্তির খোঁজে বেয়োনেটের সামনে বুক পেতেছে তারা, সে মানুষ আপনজনের সাথে ঈদ করলেও আহতদের গল্পটা ভিন্ন। ফ্যামিলির কেউ কাছে ছিল না, সবাই বাড়িতে ছিল। আম্মা ছিল গতকালকে, আসার পর দেখে গেল ঈদের যে আনন্দ হতো সে আনন্দ চাইলেও এখন আর ফিরে আসবে না। এখন আমরা চাইলেও কাটতে পারি না, চাইলেও কিছু করতে পারি না। যে পায়ে ভর করে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, সে পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারবে কি শুভর স্বপ্ন? অন্তত চিকিৎসকদের কথায় আশা পায়নি সে। ডাক্তার বলছে যে তোমার পা ওইভাবে আর স্বাভাবিক হবে না, একটা স্বাভাবিক মানুষের মতো। আর যে স্পিল্টারগুলো আছে প্রায় 500+, ওইগুলা বের করা সম্ভব না, ওইগুলো পায়ের ভিতরেই থাকবে। ক্যালেন্ডারের পাতা উল্টালে অনেকটা সময় চলে গেছে। দীর্ঘ সময় ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে জুলাই যোদ্ধারা। এর মধ্যে হাসপাতালে কেটেছে রোজার ঈদ। নিয়ম মেনে এলেও আরও একটা ঈদ। কেমন কাটলো উৎসবের দিনটা? এবারে ঈদটা একটু ব্যতিক্রম, সেটা হলো প্রতিবারের মতো না। এবার ফ্যামিলির সঙ্গে ঈদ করতে পারিনি, বা হচ্ছে ওই সেই আনন্দটা পাইনি, কারণ ফ্যামিলি থেকে লম্বা সময় দূরে হসপিটালে। ঈদটা আসছে যে আমরা যেরকম, আমরা সবাই আছি যেরকম, এই যে আমাদের ঈদ, এই যে আমাদের সুখ,
এই আমাদের দুঃখ। আমরা এক ভাই পাশে বসে আমাদের ঈদ কাটলাম, আমরা ঈদ কাটাইলাম। হাসপাতালের সাদা বেডে আটকে গেছে তাদের ঈদ, আটকে গেছে স্বপ্ন। তবুও পরিবর্তনের বাংলাদেশে এক বুক আশা, ভালো থাকুক বাংলাদেশ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। ঈদের দিন সকালে হঠাৎ ধসে যায় শরীয়তপুরে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড-রক্ষা বাঁধের কিছু অংশ। ভাঙন ঝুঁকিতে রয়েছে আশপাশের গ্রামের অন্তত 5 শতাধিক ঘর। আতঙ্ক দেখা দিয়েছে নদীপাড়ের মানুষের মাঝে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন স্থানীয় প্রশাসক। নতুন করে ভাঙন দেখা দিয়েছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে। গেল বছর নভেম্বরে পদ্মায় ধসে যায় বাঁধের 100 মিটার এলাকা। এরপর 2,87,00,000 টাকা ব্যয়ে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে পানি উন্নয়ন বোর্ড। ঈদের দিন সকালে সংস্কার করা অংশের 60 মিটার সহ বাঁধের অন্তত 2 মিটার এলাকায় তলিয়ে যায় পদ্মা নদীতে। ভাঙনের ঝুঁকিতে নাওডোবা পালেরচর সড়ক, মাঝিরঘাট বাজার সহ আশপাশ গ্রামের অন্তত 5 শতাধিক বাড়িঘর। আতঙ্কে বসতঘর অন্যথায় নিচ্ছেন নদীপাড়ের মানুষ। গমি থেকে উড্ডা দেখি মাটি ভাঙ্গা পড়তাছে, পড়ার একটা শব্দ পাইতেছে, কিরে কি পরে আইসা দেখি এই অবস্থা যে নদী ভাঙ্গা যাইতেছে। তখন তো আর আমাদের উস নেই, নিজেদের জায়গা জমি সবই ভাঙ্গা গেছে, নদীতে নিয়ে গেছে। এখন আমাদের কিছুই নেই, আমরা থাকি বাস্তহারা, পরের জায়গায় থাকি, এরপরও এই জায়গা থেকেও আবার অন্য জায়গায় আমাদের যেতে হবো। স্থায়ী বাঁধ না হয় তাহলে মনে করেন পূর্ব নাওডুবা ইউনিয়নের 70% লোক আর কি নদীর সম্মুখীন হয়ে পড়বে, নদী গর্ভে বিলীন হয়ে যাবে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং সহ স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিলেন স্থানীয় প্রশাসক। যে সকল মানুষ আর কি এই নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য আমরা ব্যবস্থা নিব। আমরা অলরেডি এই ধরনের কার্যক্রম শুরু করেছি। যেহেতু বর্ষা অলরেডি শুরু হয়ে গেছে, আমরা এখানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করা ছাড়া আমাদের এখন কোনো ব্যবস্থা নেই। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি অতি দ্রুত এখানে জিও ব্যাগ ডাম্পিং করার। পদ্মার ভাঙনে এরই মধ্যে গৃহহীন হয়ে পড়েছে নাওডোবা ইউনিয়নের 4 শতাধিক পরিবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময় হলো আরেকটা বিরতির, সাথেই থাকুন।